মাননীয় স্পিকার, বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের যোগাযোগ করতে হচ্ছে যে এই দালাল চক্রকে কিভাবে ধরা যায়। সেই দালাল চক্রকে যদি আমরা যতক্ষণ না ধরতে পারবো এবং আইনের আওতায় না আনতে পারবো, এটা বন্ধ হওয়া মুশকিল। মাননীয় স্পিকার, আমি প্রথমেই শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষে ভর্তি হই তখন আমার একজন শিক্ষক ছিলেন। উনি বলেছিলেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা একটি অশ্লীল রাষ্ট্র ব্যবস্থা, যে তার নাগরিকদেরকে ওন করে না এবং তার নাগরিকদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে না। উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে, যারা দেশের কল্যাণে ভূমিকা রাখে, যে যত বেশি ভূমিকা রাখে তাকে তত বেশি ডিজোন করে। সেই জায়গা থেকে তার কথার সত্যতা অনুযায়ী এই যে আমাদের মধ্যে বাংলাদেশে প্রবাসীদেরকে সবচাইতে বেশি ডিজোন করা হয়ে থাকে। প্রবাসীদের প্রত্যেকটা পদে পদে যে জটিলতার শিকার হতে হয়, যে দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক ব্যবস্থার কারণে তাদেরকে যে সকল সমস্যায় পতিত হয়, কিন্তু আমরা বারবার বক্তব্যে বলি, কথাই বলি এবং নির্বাচন আসলে আমরা যারা রাজনীতিবিদরা আছি তারা মঞ্চে ভাষণ দিয়ে বলি যে প্রবাসীদেরকে প্রাধান্য দেওয়া হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু যুগের পর যুগ গিয়েছে, দিনের পর দিন গিয়েছে, প্রতিনিয়তই প্রবাসীরা এখনো এয়ারপোর্টে নিগৃহীত হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো নিউজ পাওয়া যায় প্রবাসীদের ব্যাগ কেটে সর্বস্ব করা হচ্ছে। আমরা দেখছি যখন তাদেরকে বাংলাদেশের ভিসা জটিলতা বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা, বিভিন্ন নামে বেনামে রিক্রুটিং এজেন্সি খুলে প্রশাসনের নাকের ডগায় তারা মানুষকে নিঃস্ব করে দিচ্ছে বিদেশে নেওয়ার নাম করে। কিন্তু কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স সরকারের কাছে আছে কিনা মাননীয় স্পিকার আমার ধারণাই নেই। মাননীয় স্পিকার, আমরা পল্টন, মতিঝিল কিংবা প্রক্রিয়াপুলে দাঁড়ালেই দেখি প্রত্যেকটা বিল্ডিং এ মনে হয় ৩-৪টা করে রিক্রুটিং এজেন্সি, এবং সেই রিক্রুটিং এজেন্সির নিচে আমরা প্রায়শই মানুষের চোখের কান্না দেখতে পাই। কিন্তু সেই সকল রিক্রুটিং এজেন্সি কোনোটা, অধিকাংশ রিক্রুটিং এজেন্সি লাইসেন্সবিহীন, কিন্তু তাদের অফিস বন্ধ হয়েছে আমরা খুব কমই দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, প্রবাসীদের বিদেশে নেওয়ার নামে আমি গতকালকেও বলেছি, ভুয়া কোম্পানি খুলে তাদের কাছ থেকে চাহিদাপত্র এনে দেশের শ্রমিকদেরকে নিয়ে তারা জায়গা জমি বিক্রি করে বিদেশে যায়। তাদেরকে সেখানে নিঃস্ব অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়, না খেয়ে রাস্তায় মারা যাওয়ার রেকর্ড পর্যন্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের দূতাবাস কিংবা বাংলাদেশের মন্ত্রণালয় এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশের বিবৃতি পর্যন্ত আমাদের চোখে পড়েনি। মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশের এই যে ভুয়া কোম্পানি তৈরি করা এবং ভুয়া এজেন্সির নাম করে, ভুয়া কোম্পানির নাম করে শ্রমিকদেরকে, বাংলাদেশের সাধারণ মানুষকে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব করা হয়, এটার সাথে বাংলাদেশের দূতাবাস, বাংলাদেশের মন্ত্রণালয় সহ প্রত্যেকটা গ্রুপই জড়িত, এবং সবচাইতে বেশি জড়িত বাইরের সিন্ডিকেট। 4-5 জনের সিন্ডিকেট পুরো প্রবাসীদের এই এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করে। দেশে বিদেশে, দেশের বাইরে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে তারা ভূমিকা রাখে। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে অদক্ষ জনশক্তি রপ্তানি করা হয়। বাংলাদেশে আমরা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখলে ভারত যেখানে 70% দক্ষ জনশক্তি রপ্তানি করে, যেখানে পাকিস্তান 50% দক্ষ জনশক্তি রপ্তানি করে, যেখানে শ্রীলঙ্কা 60% দক্ষ জনশক্তি রপ্তানি করে, বাংলাদেশ সেই ক্ষেত্রে 20% দক্ষ জনশক্তি রপ্তানি করে। তাও তারা আইটি খাতে সেটা 1%-এর কম, স্বাস্থ্য খাতেও 1%-এর কম, এবং প্রকৌশল খাতেও 1%-এর কম। মাননীয় স্পিকার, আমরা প্রতি বছরই দেখি, বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখতে পাই, জরিপে দেখতে পাই, প্রতি বছর 1,20,000 থেকে 2,50,000-এর মতো মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভিসা জালিয়াতির শিকার হন। কিন্তু কতগুলো ভিসা জালিয়াতির ঘটনায় বিচার হয়, এই ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, 2019 থেকে 2023 সাল মাত্র 4 বছরে প্রায় 20,000 প্রবাসী টিকিট জালিয়াতির মুখে পড়ে। টিকিটের মূল্যের ক্ষেত্রে আরো এক ভয়ঙ্কর সিন্ডিকেটের মুখোমুখি হতে হয় তাদেরকে। যদি সৌদি আরব থেকে আসার জন্য বাংলাদেশের টিকিট কাটলে সেটা 30-35 হাজার টাকায় কিনা যায়, কিন্তু বাংলাদেশ থেকে সৌদিতে যাওয়ার জন্য যদি টিকিট কাটতে হয় বাংলাদেশের সিন্ডিকেটের কারণে, এই টিকিটের দাম 1 লক্ষ থেকে 1,20,000 টাকা পর্যন্ত হয়ে যায়। মাননীয় স্পিকার, প্রবাসীদেরকে নিঃস্ব করে আমরা বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করাতে চাই, কিন্তু প্রবাসীরা প্রতি বছর প্রতি 100 জনে
5 থেকে 7 জন, প্রতি 100 জনে 5 থেকে 7 জন প্রবাসী ফেরত আসে আহত অবস্থায়, এবং তাদের চিকিৎসা পর্যন্ত ঠিকমতো করা হয় না, এবং তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে ঘরে বসে থাকে। মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রতি বছর প্রায় 1.5 থেকে 2,000 প্রবাসীর লাশ বাংলাদেশে আসে, এবং এখানে 1.5 থেকে 2,000 প্রবাসী মৃত্যুবরণ নিহত হয় বিভিন্ন দুর্ঘটনার কারণে, কিন্তু তাদের পরিবারের খোঁজার কেউ রাখে না। আমরা নিঃস্ব হওয়ার যে অবস্থা দেখি, আমরা এই ক্ষেত্রে দেখি সরকারের উদাসীনতা। সেটা যেই সরকারই হোক, নতুন সরকার এসেছে 3 মাস হয়েছে, আমরা এখানে আলোচনা করতেছি সরকার যেন নতুন করে উদ্যোগ নেই। আমরা পূর্ণ অতীতের মতো পিছনে ফিরে যেতে চাচ্ছি না। মাননীয় স্পিকার, পাসপোর্ট রিনিউ এবং বিপদগ্রস্ত লেবারদের পাশে বাংলাদেশের দূতাবাসগুলো দাঁড়ায় না। বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট রিনিউ করার জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছে পাসপোর্ট রিনিউ করার জন্য ইজারা দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয় তাদেরকে, এবং তারা বাইরে একটা অফিস নিয়ে তাদের মন মতো মানুষের কাছ থেকে, বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে দীর্ঘ সময় লাগিয়ে লাইসেন্স রিনিউ করতে হয়। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করাতে চাই, মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের প্রবাসীদেরকে প্রকৃত। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিট বলেন। আমাদের বাংলাদেশের অর্থনীতিতে 5 থেকে 10% মোট জিডিপি, 5 থেকে 7% মোট জিডিপি প্রবাসী আয়ে আসে। বৈশ্বিক মুদ্রার একটা বড় অংশ প্রবাসী আয়ে আসে, কিন্তু এই প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের চিকিৎসা এবং প্রবাসীদের যারা ফেরত আসে তাদের পুনর্বাসন, ভিসা জালিয়াতি থেকে মুক্তি এবং বিভিন্ন ভুয়া এজেন্সি বন্ধ করে প্রবাসীদেরকে নিঃস্ব হওয়ার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য সরকারকে নতুনভাবে ভাবতে হবে, নতুন কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে, এবং এই সংসদে দাঁড়িয়ে আমি বলবো একটা সংসদীয় কমিটি করে কিভাবে ভবিষ্যতে প্রবাসীরা যাতে এই ধরনের হয়রানির শিকার না হয়, প্রতারণার শিকার না হয়, এবং তাদের চিকিৎসা কিভাবে নিশ্চিত করা যায়, বিদেশ থেকে ফেরত আসলে আহত হয়ে কিংবা কেউ যদি নিহত হয়ে ফেরত আসে তাদের পরিবারকে কিভাবে পুনর্বাসন করা যায়, সেই ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য এই সংসদে একটি সংসদীয় কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আমি মনে করি বিরোধী দল, সরকারি দল সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। এই সমস্যাটা আমাদের জাতীয় সমস্যা, সকলের সমস্যা, এটা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা উচিত। সুতরাং এই প্রশ্ন উত্থাপনের জন্য আমি আপনাকে বিরোধী দল নেতাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কিছু কথা বলেছেন যে কাজগুলো ওনাদের মন্ত্রণালয় থেকে হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কি কাজ শুরু করেছি এটা আমি একটু আলোকপাত করতে চাই। অনেক ভালো আলোচনা হয়েছে, যেই অভিযোগগুলো উঠেছে বা যেই কথাগুলো আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন সেটা বাস্তব, সেই জিনিসগুলো ঘটেছে। কারণ গত 17 বছরে বিভিন্ন সময় প্রবাসী যারা থাকে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে ব্যবহার করা হয়েছে, তাদের রেমিটেন্স আমরা ব্যবহার করেছি বাংলাদেশে, কিন্তু ওনাদের জন্য আমাদের তৎকালীন সরকার কোনো কিছুই করে নাই। বর্তমানে আমরা দায়িত্ব নেবার পর থেকে এখানে একজন সংসদ সদস্য বলেছেন, হান্নান মাসুদ সাহেব, যে আমরা প্রবাসীদেরকে ওন করি না, এটা আমাদের একটা টেন্ডেন্সি। আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার স্বভাবগতভাবে, মজ্জাগতভাবেই আমরা এটা করি না, আমরা এটা করতে জানি না। কারণ এখানে সবার আলোচনায় এসছে যে 1978 সালে 2017 জনকে সৌদি আরব পাঠিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই ম্যান পাওয়ারের কাজটা শুরু করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন, ইনিশিয়েট করেছিলেন। সুতরাং আমরা প্রত্যেক আমাদের রেমিটেন্স যোদ্ধাকে আমরা মানবিকভাবে দেখার চেষ্টা করি। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের যে গালফ কান্ট্রিগুলোতে যে যুদ্ধাবস্থা এখন বিরাজ করছে, আমরা ইতিমধ্যে 12 জন রেমিটেন্স যোদ্ধাকে হারিয়েছি, এবং যখনই একটি মৃত্যু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী
আমাকে ডেকে একটি কথাই বলেছেন যে অবশ্যই যেন এই পরিবারগুলোর সাথে আমরা দেখা করি, তাদের সাথে তাদের খোঁজ খবর নেই, এবং আমরা যেন তারা যেন ডেড বডিগুলো এসে মৃতদেহগুলো যেন তাদের পরিবারের কাছে ঠিকমতো হস্তান্তর করা হয়। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপারে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় খুব নিবিড়ভাবে কাজ করেছে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশে এটা হয়েছে। তো সুতরাং আমরা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধার সমস্যা মানবিকভাবে দেখার চেষ্টা করি। দুটো সমস্যা মাইগ্রেশনের ব্যাপারে, ইলিগাল মাইগ্রেশন যখন হয়, একটা হচ্ছে যেটা আলোচনায় এসছে সত্য কথা, ইউরোপ রুটে আমাদের লিবিয়া রুটে মেডিটেরিয়ান সি হয়ে আমাদের অনেক দালাল চক্রের হাতে পড়ে আমাদের বাংলাদেশিরা যখন ওই রুটে যায় তখন কয়েকদিন আগেও আমরা দেখেছি আমাদের কিছু বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। এই জিনিসগুলো ইলিগাল মাইগ্রেশনটা বন্ধ করার জন্য বা কমানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথমবার আমরা একটা মাইগ্রেশন উইং খুলেছি। সেই মাইগ্রেশন উইং এর কাজ হলো এই সকল মাইগ্রেশন রিলেটেড সমস্যাগুলো এবং আমাদের বাংলাদেশিরা বিদেশে অবৈধভাবে যাক বা বৈধভাবে যাক তারা যে সমস্যাগুলো ফেস করে সেগুলোকে মোকাবেলা করার জন্য আমরা এই মাইগ্রেশন উইংটা তৈরি করেছি। আমরা ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা এই ব্যাপারে কাজ করছি। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের গালফ কান্ট্রিগুলোতে আমাদের যারা যোদ্ধারা যায়, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যায়, তাদের বিভিন্ন সমস্যা তারা পড়ে, সেই সমস্যাগুলা দেখার জন্য এবং পাসপোর্ট রিলেটেড কিছু সমস্যার কথা এখানে উঠেছে, সেই পাসপোর্ট রিলেটেড সমস্যাগুলো সমাধানের জন্য যেগুলো বিগত দিনে হয়েছে, অবশ্যই আমরা সেটা আমি দায়িত্ব নেবার পরে আমরা দেখেছি যে বিভিন্ন মিশনে পেশাদারিত্বের অভাব রয়েছে এবং কিছু কিছু জায়গায় আমাদের লোকজনেরও অভাব রয়েছে। তো সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সুযোগ থাকায় প্রবাসীগণ সুবিধামতো তারিখে দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করতে পারছেন। এখন আবেদন পরবর্তী কার্যক্রম এবং সর্বশেষ অগ্রগতি অনলাইনের মাধ্যমে জানতে পারছেন। আবেদনকারীর তথ্যগত কোনো জটিলতা থাকলে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে দূতাবাস সমস্যা সমাধানের চেষ্টা করে থাকে। ডিজিটালাইজেশন কার্যক্রম যেমন কিউ ম্যানেজমেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন, পেমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্তির মাধ্যমে দূতাবাসের কনসুলার সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছ ও দ্রুত সেবা প্রদান নিশ্চিতের বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি এখন। এছাড়াও পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে মিশনসমূহ দূরবর্তী এবং বাংলাদেশি অধ্যুষিত শহরসমূহে কনসুলার ক্যাম্পের আয়োজন করেছে। এখন বাংলাদেশি প্রবাসীদের জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাস সমূহ সার্বক্ষণিক জরুরি হটলাইন এখন চালু করেছে, যেটা চলমান আছে। কোনো প্রবাসী বাংলাদেশি বিপদে যে কোনো প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি দূতাবাস প্রধানের সাথে যোগাযোগ করার সেটা সুযোগ তৈরি হয়েছে। অনিয়মিত অভিবাসন, যেটা ইলিগাল মাইগ্রেশনের কথা আমরা বলছি, অনিয়মিত অভিবাসনের কারণে আটক বাংলাদেশিদের মুক্তির লক্ষ্যে নিয়মিত ডিটেনশন সেন্টার পরিদর্শন এবং ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে তাদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে। 2025-এর শেষ থেকে 2026-এ এখন পর্যন্ত আমরা ইতিমধ্যেই 350 থেকে 400 জন বিভিন্ন দেশে অবস্থানরত এরকম বাংলাদেশিদেরকে আমরা সফলতার সাথে ফেরত আনতে পেরেছি। 2026 সালে লেবানন ও ইসরায়েলের সাথে যুদ্ধ আক্রান্ত 2 সহস্রাধিক কর্মহীন বাস্তুচ্যুত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বৈরুত বাংলাদেশ দূতাবাসে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং খাদ্য এবং বিভিন্ন সহায়তা তারা প্রদান করেছে। প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করে এমন আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো যেমন INGO, IOM এর সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখছে। আরেকটি কথা আমি বলতে চাই যে আমরা জানি এই সমস্যাটা বিরাজমান। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু সাহেব একটি অ্যালিগেশন করেছেন যে বিভিন্ন জায়গায় উনি দুর্নীতির কথা জানেন। তা আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে ওনার যদি কোনো স্পেসিফিক দূতাবাসের কথা উনি বলতে পারেন যে এখানে দুর্নীতি হচ্ছে, বা কারণ এখানে আমাদের 81টি মিশন আছে, 81টি মিশনের প্রত্যেকটা কর্মকর্তার কাজ হলো সেই সকল দেশের বাংলাদেশিদের যে কোনো সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা, এটাই আমাদের নির্দেশনা। সেইটা যদি কোনো ব্যত্যয় কোথাও ঘটে এবং আপনারা যদি আমাদেরকে সেই ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারেন, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় উইথ দ্য হেল্প অফ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা সেটা অবশ্যই দেখব এবং সেটা বন্ধ করব অবিলম্বে।
মাননীয় স্পিকার, আমি আর দুই একটা কথা বলে শেষ করব। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের এখানে কথা উঠেছে যে আমাদের ইউরোপ রুটের কথা আমি একটি কথা বলতে চাই। এখানে আমরা ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে আমাদের ডেটা যেটা বলে যে ইটালি হয়ে লিবিয়া হয়ে এই রুটে বেশি আমাদের বাংলাদেশিরা যায় এবং এখানে দালাল চক্রের হাতে পড়ে সেটা যায়। সেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের একটি সবসময় আমরা কাজ করে থাকি। এখানে যেটা আমরা দেখতে পাই যে শুধু বাংলাদেশের সরকার নয়, অন্যান্য মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিটে শেষ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের যোগাযোগ করতে হচ্ছে যে এই দালাল চক্রকে কিভাবে ধরা যায়। সেই দালাল চক্রকে যদি আমরা যতক্ষণ না ধরতে পারবো এবং আইনের আওতায় আনতে পারবো, এটা বন্ধ হওয়া মুশকিল। ইন দ্য মিন টাইম আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা লিবিয়ার, ইটালি, বিভিন্ন দেশের সরকারের সাথে আমরা বসেছি, IOM এর সাথে আমরা বসেছি এবং বিভিন্ন কার্যক্রম আমরা নিচ্ছি, আমরা বিভিন্ন মেকানিজম নিচ্ছি যে কিভাবে সোশ্যাল আপনার অ্যাওয়ারনেস, গণসচেতনতা তৈরি করা যায়। ইতিমধ্যে আমাদের 64টা জেলার ডিসি, জেলা প্রশাসকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তাদের বিভিন্ন স্ব জেলায় তাদের একটা সোশ্যাল অ্যাওয়ারনেস করতে হবে। কারণ দেখা যায় যে মৃত্যুবরণ হচ্ছে, মৃত্যুর কোলে ঢেলে পড়বে, সেটা জেনেও কিন্তু অনেকেই এই পথে আগাচ্ছে, দালাল চক্রে পড়ছে। সেটা বন্ধের জন্য কিন্তু একটা সামাজিক একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সেই জায়গাটা কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব নিবিড়ভাবে কাজ করছে। তা আমরা আশা করছি যে আমাদের সকলের সহযোগিতা যদি থাকে, আমাদের একটাই কথা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের গর্ব। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্যই এদেশে অনেক সময় ওনারা দেশের বাইরে থেকেও দেশের জন্য কাজ করেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেন। তো ওনাদের আমাদের রেমিটেন্স যোদ্ধাদের টেক কেয়ার করা, তাদের সকল অসুবিধার পাশে দাঁড়ানো আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এবং আশা করছি যেহেতু আমরা মাত্র কাজ শুরু করেছি, আমাদের যেসব আমরা যে স্টেপসগুলো আমরা নিয়েছি সেগুলো ইতিমধ্যে আমি মনে করি ইতিবাচক প্রভাব ফেলবে এবং আমাদের সকলের সহযোগিতায় আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।